দুর্নীতির জন্য মমতা ব্যানার্জি জেলে যাবেন বলে অভিষেক ব্যানার্জিকে তুলে ধরা হচ্ছে, ও কুড়ে বালি, গেলে সকলেই যাবে। যে পক্ষ চাইছে মমতা ব্যানার্জি থাকুক, সেই পক্ষ মমতা ব্যানার্জিকে ধরে করে খাওয়ার ধান্দায়, আর এক পক্ষ যারা চাইছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে করে খাওয়ার ধান্দায়। কেউ বলছে কালের নিয়মে মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলছি কালের নিয়মে তৃণমূল কংগ্রেস দলটি উঠে যাবে। আমি মনে করি তার জেলেও যাওয়া উচিত, কিন্তু এটা সত্য কথা, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে উঠেছে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ হচ্ছে যদি তা না দেন তাহলে প্রশ্ন উঠে যাবে, তাহলে কেন ওসি তালাকে গ্রেপ্তার করেছিলেন, কেন প্রাক্তন প্রিন্সিপাল আরজি করে গ্রেপ্তার করেছিল সিবিআই। স্বাস্থ্য শিক্ষায় দুর্নীতির তদন্ত হয়েছে, সিবিআই তদন্ত হয়েছে, সেরকম আবাস এবং 100 দিনের কাজের দুর্নীতির তদন্ত হওয়া উচিত, এবং সেটা সাংঘাতিক দুর্নীতি। এই মামলায় সুপ্রিম কোর্টের অ্যাজ সাচ আপনার কিছু করার নেই। আপনি রাজ্যের আইনজীবী বলছে দ্রুত তদন্ত হোক, আর রাজ্যের অধীনস্থ কলকাতা পুলিশ তারা প্রমাণ লোপাট করছে। দেখুন, সুপ্রিম কোর্টে তো এই যে ট্রায়াল কোর্টের মতো বিচার হবে না। মানে ট্রায়াল কোর্টে যেটা হচ্ছে যে দোষী নাকি নির্দোষ সেটা সাব্যস্ত হওয়ার জন্য তার বিচার কিন্তু ট্রায়াল কোর্টে হবে, সুপ্রিম কোর্টে হবে না। সুপ্রিম কোর্ট যেটা করছিল সেটা হচ্ছে, বা যেটা করছে সেটা হচ্ছে ওভারঅল গোটা ভারতবর্ষব্যাপী চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করা, সেক্ষেত্রে সেই নিয়ে রিপোর্ট। সুপ্রিম কোর্টে যে কোর্ট মনিটর যে তদন্ত ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের মনিটর করছে, তাই স্ট্যাটাস রিপোর্ট চাইছে। অলরেডি সিবিআই ফাইনাল রিপোর্ট অর্থাৎ চার্জশিট সেটা ফাইল করেছে, ট্রায়াল শুরু হয়ে যাবে আগামী 11 তারিখ থেকে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টের নির্দেশ ছাড়া, আমি এর আগের দিনই বলেছিলাম যে সুপ্রিম কোর্ট ওই রিপোর্টের নির্দেশ ছাড়া সুপ্রিম কোর্ট আর কী দেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। যা করতে হবে সেটা হচ্ছে সিবিআইকে করতে হবে। এর আগে কলকাতা পুলিশ যা করার করে দিয়েছে, তারা প্রমাণ লোপাট করেছে, তাই কলকাতা পুলিশের একজন আধিকারিক যিনি টালা থানার ওসি তিনি জেলবন্দি, ওই হাসপাতালে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি জেলবন্দি, আর যে ধর্ষক বলে মনে করছে সিবিআই যার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সেও জেলবন্দি। ট্রায়াল শুরু হবে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ রয়েছে। ট্রায়াল চলাকালীন ইভেন সিবিআই চাইলে আদালতের কাছে লিভ নিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করতে পারেন। নিশ্চিতভাবেই ওরা আশা করব যে সেটা করবেন, তার কারণ অলরেডি এই মামলায় তারা ওসি, টালা থানার ওসি সহ, প্রাক্তন ওসি সহ, এই আরজি করের প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল, তাকে কাস্টাডিতে নিয়েছে। ফলে সেই নিয়ে তারা ফার্দার সাপ্লিমেন্টারি চার্জশিট করবে বলে আশা করি। এই মামলায় সুপ্রিম কোর্টের অ্যাজ সাচ আপনার কিছু করার নেই এই ট্রায়াল নিয়ে, কারণ এই স্টেজে কিছু করার নেই। যা আমাদের দেশে যে বিচার ব্যবস্থার যে কাঠামো, সেখানে খুব স্বাভাবিকভাবেই তদন্ত করে তদন্তকারী সংস্থা, সেখানে ইভেন তদন্তের সুপারভাইজও করতে পারে না, আদালত শুধু মনিটর করতে পারে। সুপারভিশন এবং মনিটরের মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। তদন্ত আদালতের কোনো নিজস্ব তদন্তকারী সংস্থা নেই, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো নিজস্ব তদন্তকারী সংস্থা নেই। হয় কেন্দ্রের তদন্তকারী সংস্থা বা রাজ্যের তদন্তকারী সংস্থা, তারা যে তদন্ত করে তার উপর ভিত্তি করে বিচার হয়, তারপরে সেই বিচারের উপর ভিত্তি করে দোষী বা নির্দোষ সাব্যস্ত হয়। এটা এক্সিকিউটিভ ডিউটি। আপনি রাজ্যের আইনজীবী বলছে দ্রুত তদন্ত হোক, আর রাজ্যের অধীনস্থ কলকাতা পুলিশ তারা প্রমাণ লোপাট করছে, কন্ট্রাডিক্টরি। ফলে কি বললো লোক দেখানোর জন্য সেটা ভেবে তো কোনো লাভ নেই। আসলে কাজটা কি? দেখুন, তদন্তের এই কাজটি সম্পূর্ণভাবে এক্সিকিউটিভ ওয়ার্ক। আমাদের যে গণতান্ত্রিক কাঠামোয় অনেকেই ভুল করছেন, অনেকে ভাবছেন যে জুডিশিয়ারি সব কিছু করে দেবে। না, অনেকে ভাবছেন সুপ্রিম কোর্টে মানে শুনানি হলেই সব কিছু। সুপ্রিম কোর্টে শুনানিতে কিচ্ছু নেই। আপনারা যেটা ভাবছেন ওই যে আরজি করের খুন ধর্ষণ হয়েছে, সেই খুন ধর্ষণে সুপ্রিম কোর্ট সব কিছু ঠিক করে দেবে, এ দোষী ও নির্দোষ। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এসে তদন্ত করতে শুরু করে দেবে যে হ্যাঁ এখানে প্রমাণ আছে, ওখানে প্রমাণ লোপাট হয়েছে। না,
না সুপ্রিম কোর্টের নিজস্ব তদন্তকারী সংস্থা রয়েছে, না হাইকোর্টের নিজস্ব তদন্তকারী সংস্থা রয়েছে। এই রাজ্য সরকার বা কেন্দ্রের সরকারের তদন্তকারী সংস্থার উপরই ভিত্তি করে বিচার হয়। এখন এক্সিকিউটিভ দুরকম হয়, একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ, একটা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ। সাধারণভাবে এই পলিটিক্যাল এক্সিকিউটিভরা তারাই তদন্তগুলোকে পরিচালনা করেন বিভিন্ন কারণে। রাজ্য সরকারের আইনজীবী এই মন্তব্য করছে, সে কেন করেছেন, লোক দেখানোর জন্য হতে পারে, এটা তো কমন কথা, তাড়াতাড়ি তদন্ত হোক, তাড়াতাড়ি বিচার হোক, এর কমন কথা। এর মধ্যে মানে বিরাট কিছু মাহাত্ম্য খোঁজার কিছু নেই। হঠাৎ করে ওই আবার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসা, নিচের কোর্টে ট্রায়াল অবস্থায় যদি কোনো পক্ষ কোনো কিছুতে স্যাটিসফাইড না হয় সেখানে বলা, তার এগেনস্টে হাইকোর্টে আসা, তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া, সেটা অন্য এভিনিউ অল টুগেদার। ক্রিমিনাল জাস্টিস যে সিস্টেম, সেই সিস্টেমই ফলো হবে। মানে এটা মানে এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্ট তুলে নিল বলে এইটার জন্য আলাদা বিচার প্রক্রিয়া হবে তা কিন্তু নয়। ভারতবর্ষের যে আইন, সেই আইন মোতাবেকই বিচার হবে। সেখানে ট্রায়াল কোর্ট বিচার করবে, তারপরে সেখান থেকে অ্যাপিল কোর্টে যদি কোনো নির্দেশকে কেউ চ্যালেঞ্জ করে বা কোনো অবস্থাতে যদি কোনো অ্যাপিল কোর্টের যদি কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হয়, ক্রিমিনাল রিভিশনের আকারে অনেক সময় আসেন, বিভিন্ন প্রয়োজনে আসেন। আপনার কি মনে হয় তদন্ত প্রক্রিয়া ঠিক চলছে? দেখুন, এইটা আপনি আমি কেউ বলার জায়গায় নেই। তার কারণ হচ্ছে আপনি আমি কেউ কেস ডায়েরি অ্যাক্সেস করছি না, কেউ যে স্ট্যাটাস রিপোর্ট ইভেন সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে সেটাও অ্যাক্সেস করছি না। কিন্তু দুটো জিনিস অবশ্যই বলা যায়। এক, চার্জশিট জমা পড়েছে, একজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, কিন্তু যেহেতু এই সংশ্লিষ্ট আরও দুজন ব্যক্তি অলরেডি জেলবন্দি, খুব স্বাভাবিক লজিক্যাল কনক্লুশন হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ হচ্ছে যদি তা না দেন তাহলে প্রশ্ন উঠে যাবে, তাহলে কেন ওসি তালাকে গ্রেপ্তার করেছিলেন, কেন প্রাক্তন প্রিন্সিপাল আরজি করে গ্রেপ্তার করেছিল সিবিআই। ফলে এই সংশ্লিষ্ট মামলায় ফলে বোঝা যাচ্ছে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট আসার সম্ভাবনা প্রভূত। ফলে এখান থেকে লজিক্যাল কনক্লুশন। কিন্তু তদন্ত সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে এই মন্তব্য করার জন্য কেস ডায়েরির অ্যাক্সেস থাকা এবং ওই যে স্ট্যাটাস রিপোর্টগুলো অ্যাক্সেস থাকা প্রয়োজন, বাঞ্ছনীয়। তবে মনে হচ্ছে যেন তদন্তের গতি হয়তো বা একটু মন্থর। এই মামলাটা তো সিভিক ভলেন্টিয়ার নিয়ে মামলা ছিল না, মামলা ছিল আরজিকরের অভ্যন্তরে খুন, ধর্ষণ এবং এই চিকিৎসকদের অ্যাজিটেশন সহ এই চিকিৎসকদের ইস্যুগুলোকে নিয়ে, তাদের সুরক্ষার ইস্যুগুলোকে নিয়ে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যদি এই যে ধরুন নিশ্চিতভাবে নির্দেশ দিয়েছিলেন, পরের দিন হয়তো দেখবেন, এটা দেখা উচিত যদি যেহেতু দেখেন, কিন্তু মূল ইস্যুটা তো আর আরজিকর ছাড়া মানে সিভিক ভলেন্টিয়ার ছিল না, ফলে সেই জন্যই হয়তো তিনি দেখেননি। এই গোটা রাজ্যে আবাস যোজনা বলুন, 100 দিনের কাজ বলুন, চাকরি বলুন, এতে যা দুর্নীতি হয় সেটা অভাবনীয়। এই আবাস যোজনায় আপনি এরকম খুব কম পাবেন যারা আবাস যোজনায় ঘর পেয়েছে অথচ তৃণমূলকে টাকা দিতে হয়নি। গোটা রাজ্যব্যাপী জেলায় জেলায় ঘুরে বেড়ান, আপনি কি শুনতে পাবেন দেখুন। আবাস যোজনার দুর্নীতি নতুন কিছু নয়। আমি মনে করি আবাস যোজনার দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, এর তদন্ত হওয়া উচিত। দেখুন, তৃণমূল কংগ্রেসে এক পক্ষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক বা থাকুক, তিনি তো আছেনই, থাকুক, তিনি কন্টিনিউ। আর এক পক্ষ চাইছে মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জি। এই দুটো পক্ষই একই উদ্দেশ্যে চাইছে। যে পক্ষ চাইছে মমতা ব্যানার্জি থাকুক, সেই পক্ষ মমতা ব্যানার্জিকে ধরে করে খাওয়ার ধান্দায়, আর এক পক্ষ যারা চাইছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে করে খাওয়ার ধান্দায়।